the contract price by agreed value, দ্বিতীয় হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড সমান কী বলেছিলাম আমি, ক্যাশ রিসিভ প্লাস রিটেনশন মানি, ডান দিয়ে তার এক্সাম্পলও দিয়ে এসেছিলাম। 3 নম্বর ডিগ্রি অফ কমপ্লিশন ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান মাইনাস পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। এরপরে ছিল কস্ট অফ ওয়ার্ক ডান, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, নোশনাল প্রফিট, এবং নোশনাল প্রফিটের আমরা শেষে একটা ফর্মুলা পেয়েছিলাম। প্রথমত নোশনাল প্রফিট আমরা অ্যাকাউন্ট খুলেও বার করতে পারি, অথবা নোশনাল প্রফিটে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। সেই ফর্মুলাটা কী ছিল, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। তো এটা আমরা এইখানে লিখে দিই, তাহলে একটা জায়গাতে রয়ে যাবে। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। আবার কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডের ফর্মুলা কী ছিল প্রিয়াঙ্কা? cost of work done minus cost of work uncertified. Cost of work done মাইনাস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। আচ্ছা ঠিক আছে, এটা পরে। এরপর আমরা বেশ কিছু প্রবলেম করেছিলাম, এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এগুলো আমরা করেছিলাম। কতগুলো করেছিলাম? এক্সাম্পল 3, 4, 4টে এক্সাম্পল করেছিলাম। তো আজকে আমরা জানবো যে কী করে আমরা কস্ট অফ ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। কস্ট অফ ওয়ার্ক ডান মানে কি? মানে হচ্ছে বলতে পারো তুমি কতটা লেবার ইউজ করেছো একটা ওয়ার্ক কমপ্লিট করতে গিয়ে, কতটা মেটেরিয়াল ইউজ করেছো, কতটা তোমার ইনডাইরেক্ট এক্সপেন্স হয়েছে, যদি কোনো ডেপ্রিসিয়েশন থেকে থাকে ফিক্সড অ্যাসেটের উপর তাহলে সেই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কত, যদি কোনো সাবকন্ট্রাক্ট চার্জ থেকে থাকে যে সেই সাবকন্ট্রাক্টের চার্জ কত, এছাড়াও যদি কোনো ছোটোখাটো আদার্স এক্সপেন্স থেকে থাকে তাহলে সেই সমস্ত এক্সপেন্স কত, এদের টোটালটা হচ্ছে আমার কস্ট অফ ওয়ার্ক ডান। তাহলে আমরা একটু লিখি। মেটেরিয়াল কনজিউমড অ্যাট সাইট, এটা একটা, প্লাস ওয়েজেস প্লাস ইনডাইরেক্ট এক্সপেন্স প্লাস ডেপ্রিসিয়েশন। আচ্ছা ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ হয়? ফিক্সড অ্যাসেটের উপর। ফিক্সড অ্যাসেটের উপর হয়? কিসের উপর? যে ফিক্সড অ্যাসেটের উপর হয় না অন্য কিছুর উপর হয়? মানে যেগুলো ডেপ্রিসিয়েবল অ্যাসেট। ডেপ্রিসিয়েবল অ্যাসেটের উপর হয়। এবং আমরা ডেপ্রিসিয়েশনটা কার উপর ক্যালকুলেট করি? ডেপ্রিসিয়েবল অ্যাসেটের
হ্যাঁ বলো। ডেপ্রিসিয়েবল কি বললে বুঝলাম না, বলো। ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপর চার্জ করি। বেশ, প্লাস সুপারভিশন প্লাস সাবকন্ট্রাক্ট চার্জেস প্লাস আদার মিসেলিনিয়াস এক্সপেন্সেস, এগুলোকে আমরা যোগ করব, যোগ করে এটা পাবো, সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক ডান। ওকে, স্যার সেকেন্ড এটা কি লেগেছে স্যার? দাঁড়াও এক মিনিট, বলো কি বলছো অনিমেষ? এর পরে কি ওটা লিখেছে? ইনডাইরেক্ট এক্সপেন্স, ওটা সংক্ষেপে লিখেছি আমি আইডিই বলে। আইতে ইনডাইরেক্ট মানে আই, আর ডিটি ইনডাইরেক্ট, আর হচ্ছে ইতে হচ্ছে এক্সপেন্স। এবার আমি এক এক করে টপিকগুলোকে নিয়ে এবার ফার্স্টে দেখো আমরা নিয়েছিলাম মেটেরিয়াল কনজিউমড অ্যাট সাইট। আচ্ছা, মেটেরিয়াল কনজিউমড অ্যাট সাইট, এখানে অ্যাট সাইট কথাটার মানে কি কেউ বলতে পারবে? স্যার যে কন্ট্রাক্টের জন্য হিসাব করছি সেই কন্ট্রাক্ট পারপাসে। অর্থাৎ যে কন্ট্রাক্টে আমরা কাজ করছি সেই কন্ট্রাক্টে কতটা স্পটে আমার খরচা হয়েছে, ঠিক আছে? তো দেখি, ধরো এ লিমিটেড আছে, এ লিমিটেডকে এখন এই কন্ট্রাক্টরের ধরো দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টরের কাজ করছে, ফলে এর একটা স্টোর রুম অবশ্যই থাকবে, থাকবে না? অবশ্যই একটা স্টোর রুম থাকবে। স্টোর রুমে কী থাকবে? মেটেরিয়াল থাকবে। এখন ধরো কোনো কন্ট্রাক্ট শুরু করেছে, তাহলে সেই স্টোরে কী হতে পারে? ধরো মেটেরিয়াল পারচেস করলো, পারচেস করে আমরা কোথায় রাখবো? স্টোরে রাখবো। ধরো পারচেস করেছে 10,000 ইউনিট মেটেরিয়াল পারচেস করেছে অ্যাট দি রেট অফ রুপিস 10 টাকা করে ধরে নাও। এবার ধরো যে স্টোরে যে কিছু মেটেরিয়াল ছিল, সাপোজ ধরো স্টোরে আমার 1000 ইউনিট মেটেরিয়াল ছিল, এই মেটেরিয়ালটা করা হলো কি স্টোর রুম থেকে ইস্যু করা হলো। এটাও রুপিস 10 টাকা করে।
যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা সাপোজ ধরো হাওড়াতে। হাওড়াতে কি হলো, গাড়ি করে এই 1000 ইউনিট পাঠিয়ে দেওয়া হলো। এখানে পৌঁছে গেল গাড়িটা। যখন পৌঁছালো তখন দেখা যাচ্ছে এই গাড়ি থেকে যখন 1000 ইউনিট যখন মাল যখন নামাচ্ছে, তখন এক সেকেন্ড একটু ধরো। সাপোজ ধরো কিছু ডিফেক্টিভ গুডস বেরোলো, বেরোতেই পারে। কিছু অ্যাবনর্মাল কারণে খারাপ হয়ে গেল, অ্যাবনর্মাল লস হলো কিছু। বা দাঁড়াও, হ্যাঁ, আবার ধরো কিছু ইউজ হলো না, অর্থাৎ কিছু ক্লোজিং স্টক রয়ে গেল। এবার দেখো আর কিছু রিসিভ হলো। রিসিভটা তো আমার হবে কোথায় হবে না, মানে রিসিভড অ্যান্ড ইউজড হলো, তো রিসিভড অ্যান্ড কনজিউমড। এবার ধরো ডিফেক্টিভ আইটেম যেটা আছে 100 বা 200, এটা আছে 100 আর এটা হচ্ছে 200। তাহলে এখন আমাদের র মেটেরিয়াল কনজিউম তাহলে কত হচ্ছে? তাহলে আমরা দেখো গাড়ি করে পাঠিয়েছিলাম কত ইউনিট? 1000 ইউনিট। তাহলে আমরা বলতে পারি মেটেরিয়াল ইস্যুড 1000 ইউনিট। পাশে একটু জায়গা রাখবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আমরা যখন গাড়িটা আমার সাইটে পৌঁছালো, তখন
কিছু গুডস ডিফেক্টিভ বেরোলো, তাহলে লেস ডিফেক্টিভ গুডস কত না 200 ইউনিট। কিছু অ্যাবনর্মাল লস হয়েছে রাস্তায়, মাইনাস অ্যাবনর্মাল লস 100 ইউনিট। আচ্ছা, আর কি হয়েছে? কিছু আমার ক্লোজিং স্টক হিসেবে রয়ে গেছে, মাইনাস ক্লোজিং স্টক, সেটা কত ইউনিট? 200 ইউনিট। তাহলে কনজিউম কত হয়েছে সাইটে? পাঁচশো ইউনিট। এটা আমার সাইটে কি হয়েছে? কনজিউম হয়েছে। তাহলে আমরা এখানে অ্যান্সার কত লিখব? 500 ইউনিট। এখন যদি তোমাকে যদি বলে কত টাকার কনজিউম হয়েছে, তখন তুমি কি করবে? 10 গুণ করে দাও, তাহলে 5000 টাকার মেটেরিয়াল আমরা এই সাইটটাতে কনজিউম করেছি। এবার সাপোজ ধরো এই সাইটে যখন কাজ চলছিল, হয়তো ধরো 1 বছর 2 বছর ধরে কাজ চলছে, এই যে 1000 ইউনিট যে মেটেরিয়াল, এই একই কোয়ালিটি মেটেরিয়ালই মানে একই মেটেরিয়াল আগে থেকেই আমার সাইটে আগে থেকেই মানে ওপেনিংয়ে ছিল ধরো হয়তো আমার 500 ইউনিট। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তাহলে কনজিউম কত হয়েছে বলবো? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কনজিউম হবে প্লাস ওপেনিং স্টক, তাহলে এখানে কত আসছে? 1000 আর হবে এটা 10,000 টাকা আমি মেটেরিয়াল তাহলে কনজিউম করেছি। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওয়েজেস চার্জড, এটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। এর আগে কি হয়েছে একটু দেখানো যাবে? হ্যাঁ যাবে, এই যে এগুলো হয়েছে। হ্যাঁ, একটু screenshot দাও। এই কস্টিং হচ্ছে তো নাকি? হ্যাঁ হয়েছে, কোন চ্যাপ্টার?
কন্ট্রাক্ট কোস্টিং। এক সেকেন্ড। হ্যাঁ, তারপর আচ্ছা, হ্যাঁ, তারপর ঠিক আছে। হয়েছে। এটা শুরু হচ্ছে তো? তো যখন কোনো লেবার যখন কোনো কন্ট্রাক্টে এমপ্লয় যখন হয়, তার নর্মাল একটা ওয়েজেস থেকে দেওয়া কন্টিনিউ প্রসেসে দেওয়া হয়ে থাকে। নর্মাল একটা, ধরো কারোর হয়তো 10,000 টাকা পার মান্থ হয়তো ওয়েজেস, মালিক পক্ষ একে একবারে 12,000 টাকাও দিতে পারে অ্যাডভান্স 2,000 হিসাবে, অথবা 8,000 টাকাও দিতে পারে, সেখানে আউটস্ট্যান্ডিং আমার রয়ে যাবে 2,000 টাকা, এরকমভাবে দিতে পারে। কিন্তু একটা স্পন্টিনিউয়াস একটা ফ্লো ওয়েজেসের সবসময় থাকে, যাতে ডে টু ডে নিড যাতে বা যাতে ওয়ার্কাররা যাতে তাদের লাইভলিহুড যাতে মেনটেন করতে পারে, তার জন্য একটা ওয়েজেসের ফ্লো সবসময় থাকে। হতে পারে কখনো বেশি কখনো কম, এটা কন্ট্রাক্টে হতেই পারে, যে কোনো ঠিকাদারি সংস্থা এগুলো হতেই পারে। এর সঙ্গে আমরা যোগ করব ক্লোজিং আউটস্ট্যান্ডিং মাইনাস ওপেনিং আউটস্ট্যান্ডিং প্লাস ওপেনিং প্রিপেড মাইনাস ক্লোজিং প্রিপেড, এগুলো সমস্ত কিছু নিয়ে হচ্ছে আমার ওয়েজেস চার্জড। এটা নিয়ে ডিটেল ডিসকাশন হবে যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে নন প্রফিট মেকিং অর্গানাইজেশন করবে, তখন এটা নিয়ে আবার ডিটেল ডিসকাশন হবে। এখানে আমি আর এটা করছি না। নেক্সট, depreciation on fixed asset. সাপোজ ধরো কস্ট অফ মেশিন দেওয়া রয়েছে 10 লক্ষ টাকা, স্ক্র্যাপ ভ্যালু 5,000 টাকা, বা একটু বাড়িয়ে দিই, একবারে কম লেখা হয়ে গেছে, 5 লক্ষ টাকা। আর এস্টিমেটেড লাইফ 8 ইয়ার্স। এখন তোমাকে ডেপ্রিসিয়েশন বার করতে বলেছে, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। কি করে ক্যালকুলেট করবে? স্যার কস্ট
cost of machine minus scrap value divided by estimated life. তো কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন তো তোমরা কি হয়ে গেছো? বলো না কি হয়ে গেছো এখন তোমরা? বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে আমার কথাটা এত কত মুখস্থ হয়ে গেছে। প্রিয়াঙ্কা কি হয়েছে এখন তোমরা? বড় হয়ে গেছি। তবে একটা টার্ম ইউজ করবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, প্রথমে ফর্মুলাটা লিখবে, ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই এস্টিমেটেড লাইফ। এইবার তোমরা ক্যালকুলেট করবে। এই কস্ট অফ মেশিন মাইনাস স্ক্র্যাপ ভ্যালু লিখবে না, ডেপ্রিসিয়েবল ভ্যালু লিখবে। কারণ ডেপ্রিসিয়েবল ভ্যালু মানেই কি? কস্ট অফ মেশিন মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। কোনটা ভালো লাগছে বলতে? কস্ট অফ মেশিন মাইনাস স্ক্র্যাপ ভ্যালু বলতে ভালো লাগছে না ডেপ্রিসিয়েবল ভ্যালু বলতে ভালো লাগছে? হ্যাঁ, Depreciation value. তাহলে কেন ভালো লাগছে? বলো না কেন ভালো লাগছে? এখন তোমরা কি হয়ে গেছো ভালো লাগছে মানে? বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার ভাগ করে দেখো কত হচ্ছে। কত হচ্ছে দেখো। 62,500। আচ্ছা, $62,500। স্যার বাকিগুলো লেখাবেন না? হ্যাঁ, এই সুপারভিশন, সাব কন্ট্রাক্ট চার্জেস, না। আদার মিসলেনিয়াস ওগুলো লেখাবো না। লেখাবেন না? না ওগুলো লেখাবো না, ওগুলো কিছু নেই। ওগুলো আর সাব কন্ট্রাক্ট চার্জ যখন আসবো তখন সাব কন্ট্রাক্ট চার্জ তখন ছোট্ট 2 লাইন লিখবো। মেন জায়গা হচ্ছে এই দুটো নিয়ে মেন জায়গা হয়। গ্র্যাজুয়েশনে এই প্রশ্নটা মনে এসেছিল? কোন প্রশ্নটা? এই যে সাব কন্ট্রাক্ট চার্জ, মিসেলেনিয়াস এক্সপেন্সগুলো লেখানো হবে কিনা? না না, এখন এসছে, কেন এসছে? কারণ বড় হয়ে গেছে।
কারণ বড় হয়ে গেছে স্যার। স্যার এটা তো আগেরটাই দিয়ে দিলেন। দাঁড়াও দাঁড়াও, চেঞ্জ হবে। সে নম্বর অফ ওটা কি ড্রয়িংস আছে নাকি নাম্বার অফ ডেজ। এবার কি করে এর ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করবে? এখানে দেখো, এই যে 10 লক্ষ টাকা দামের মেশিনটা ফার্স্ট কন্ট্রাক্টে 8 বছরের মধ্যে কেবলমাত্র 50 দিন ব্যবহার হয়েছে। সেকেন্ড কন্ট্রাক্টে 8 বছরের মধ্যে কেবলমাত্র 200 দিন ব্যবহার হয়েছে। থার্ড কন্ট্রাক্ট ব্যবহার হয়েছে কতদিন? 250 দিন ব্যবহার হয়েছে। তাহলে এখন ডেপ্রিসিয়েশন কী হবে? তাহলে ফার্স্ট আমরা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কী জেনেছিলাম? depreciable value by estimated life। কিন্তু দেখো, আমি এখানে যদি 8 দিই, টোটাল যদি ভাগ যদি করে দিই, তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে যে এই কন্ট্রাক্টে জন্য কত ডেপ্রিসিয়েশন সেটা আমি বার করতে পারছি না, সেটা বেরিয়ে যাচ্ছে টোটাল 8 বছরের ডেপ্রিসিয়েশন বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে
যে এই কন্ট্রাক্টের জন্য কত ডেপ্রিসিয়েশন হয়েছে, অর্থাৎ এই যে আমি তিনটে যে কন্ট্রাক্ট করেছি এই তিনটে কন্ট্রাক্টের জন্য আমার কত ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে তিনটে কন্ট্রাক্টের পেছনে আমি যতটা সময় ব্যয় করেছি সেইটুকু সময় আমার ডেপ্রিসিয়েশন হয়েছে, এর বাইরে তো ডেপ্রিসিয়েশন হয়নি। তাহলে আমি এখানে কী লিখব, এক্সট্রা একটা ইন্টু নাম্বার অফ ডেজ ইউজড ইন কন্ট্রাক্টস। ডেপ্রিসিয়েবল ভ্যালু আমরা তো পেয়েই গেছিলাম। স্যার এটা তাহলে কন্ট্রাক্ট 1 2 3 করে লিখবো তো? কোনটা? না না, আমি তো টোটাল তিনটে কন্ট্রাক্টে কত ডেপ্রিসিয়েশন জানতে গেছি। $5 লক্ষ, এস্টিমেটেড লাইফ কত তোমার 8 বছর, 8 বছরের দিন সংখ্যা কত হবে 365, আর টোটাল দিন কত হয়েছে 500 দিন, তাহলে ইন্টু 500 কত হচ্ছে দেখো। এখানে তো বেরিয়ে যাবে কত, 62 আর 500 কত কী ছিল না, না 62 500 তো হবে না, সরি দিন সংখ্যা যাবে। স্যার 85,616। ঠিকঠাক করেছে তো? আমি একবার দেখে নিই। হ্যাঁ স্যার ওটাই আছে। ওটা এসছে না, হওয়ার কিছু নেই। তাহলে এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট। কন্ট্রাক্টের পেছনে আমার কত ইউজ হয়েছে সেটা দেখলাম। তাহলে কন্ট্রাক্টে আমার তাহলে ডেপ্রিসিয়েশন কত হয়েছে 85,616। কারণ আমরা তো কন্ট্রাক্ট কস্টিং করছি, আমরা দেখবো তাহলে একটা মেশিন যে কন্ট্রাক্টে যতদিন ইউজ হয়েছে ততদিনের ডেপ্রিসিয়েশন কত। এখন আমি তোমাকে বলি, আচ্ছা কন্ট্রাক্ট 1-এ কত ডেপ্রিসিয়েশন হয়েছে, তখন তুমি কি করবে? তখন এখানে স্যার ওটা ইনটু 500 জায়গায় 50 করে দেবে। যদি বলি কন্ট্রাক্ট 2 আর 3-তে কত ডেপ্রিসিয়েশন হয়েছে, তখন তুমি কি করবে? এখানে 200 প্লাস 450 করে দেবে, তাই না? এবং তার ভিত্তিতে আমার ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টও চেঞ্জ হয়ে থাকবে। এবার আমি তোমাদের হোয়াটসঅ্যাপে একটা অঙ্ক দিচ্ছি, না লেখো অঙ্কটা, না লিখলে ঠিকঠাক মনে গাঁথে না, তারপর তো বই তো করবে পরের বার থেকে।
স্যার একটু প্রথম থেকে দেখান না, আমি লিখতে পারিনি। আমি ভাবলাম আপনি বললেন না গ্রুপে দেবেন কিছু, আমি তো গ্রুপটা খুলে দিচ্ছিলাম। ও আমার লেখো। বিশ্বদীপ আছো নাকি? হ্যাঁ। যে তোমার তো কন্ট্রাক্ট কোশ্চেন আগে তুমি করেছো, কিছু আলাদা কিছু মনে হচ্ছে? না, কিছু কিছু তো আলাদা আছে। কিছু আলাদা আছে, আছে আছে। আবার যখন নেক্সট ইয়ার আসবে তখন তো আবার আলাদা হয়ে যাবে। নেক্সট ইয়ার অবধি আমি থাকবো না। হ্যাঁ থাকবে না? তা ছাড়াছাড়ি হয়ে যাবে নাকি এই ইয়ার তাহলে তোমার সঙ্গে আমার?